মহাষষ্ঠীতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। আনন্দময়ের আগমনে ভক্তদের উচ্ছ্বাস। পুরাণ মতে 10 হাতে সজ্জিত অস্ত্রে অপশক্তির বিনাশ করেছিলেন দেবী। আমরা মায়ের কাছে চাই যাতে আমাদের পৃথিবী সবাই ভালো থাকে। ঘট স্থাপন হচ্ছে, আমাদের পূজা শুরু হবে, মায়েরা অঞ্জলি দিবেন এবং দিনব্যাপী ভক্তবৃন্দ আসবেন মন্দিরে মায়ের দর্শনে। টাঙ্গাইলে মূল পাইপলাইন ফেটে শহরে আবাসিক ও কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন 3 উপজেলা, শুরু হয়নি মেরামত কাজ। মেহেরপুরের গাংনীতে অ্যানথ্রাক্স আতঙ্ক। 8 মাসে 450 রোগী শনাক্ত। অসুস্থ পশু জবাই ও বিক্রি ঠেকাতে নেই পদক্ষেপ। আমরা আতঙ্ক হয়ে আছি যে এরকম একটা রোগ কেন আমাদের ছড়াইছে। ডাক্তাররা গ্রামে আসবে, সেই বিষয়ে কথা বলবে, জানবে, খোঁজ খবর নেবে, কিন্তু এগুলো কেউই করে না। রাজশাহী সহ উত্তরের 3 জেলায় তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ। শেরপুরে বেহাল সড়কে ভোগান্তিতে 7 গ্রামের মানুষ। অসুস্থ লোকজন আসলে মেডিকেলে যাওয়ার জন্য সময় মতো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। এই কুটা আমরা ছোটকাল থেকেই দেখতেছি, এরকম পানি জলাবদ্ধ। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য অবগাহনে পঞ্চগড়ে পর্যটকদের ভিড়। সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহাগ। বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তরা। আনন্দময়ের আগমনী গানে মুখর চারদিক। আগামীকাল মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। শারদ প্রভাত, আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে উৎসবের সুর। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আগমনে মণ্ডপে মণ্ডপে আনন্দ আর ভক্তির মেলবন্ধন। ষষ্ঠী পূজার মূল আকর্ষণ মহামায়ার বোধন। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাস দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তি দমন করে শুভ শক্তির জাগরণ ঘটাতে এদিন থেকেই পৃথিবীতে অবতীর্ণ হন দেবী দুর্গা। শুভ ষষ্ঠী, আজকে মায়ের বোধনের মাধ্যমে আমাদের দুর্গাপূজা শুরু হলো। কালকে ষষ্ঠী তিথি লেগেছিল, সন্ধ্যেবেলা বোধন হয়েছে। আজকে মা দুর্গার ষষ্ঠীর তিথির পুজো হয়েছে। আজকে ঢাক, ডোল, বাদ্য, উলুধ্বনি, পঞ্চ উপাচারে এই ষষ্ঠী পূজা বা বোধন করা হবে। শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের ভিড় মণ্ডপে। কেউ বাজাচ্ছে ঢাক, কেউ শঙ্খ, আবার কেউ বা প্রার্থনায় মগ্ন। ছোট্ট শিশুরা প্রসাদ হাতে নিয়ে ভিড় করছে প্রতিমার সামনে। প্রত্যেক দিনই মার কাছে চাইবো যে আমরা সবাই, সব সনাতনী এবং দেশবাসী সবাই ভালো থাকুক। একটি বছর অপেক্ষার পরে আমরা এই শুভ ফল পেয়েছি। মহাষষ্ঠীর ভোর থেকে শুরু হওয়া এই উৎসব বিজয়া দশমী পর্যন্ত ছড়িয়ে পড়বে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে। আগামী 2 অক্টোবর আনন্দময়ী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, শারদীয় দুর্গোৎসবের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরিশালে কাউসার হোসেনের কাছে। কাউসার, মণ্ডপে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সার্বিক আয়োজন কেমন দেখছেন? সোহার, আছে ষষ্ঠী পূজা এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শারদীয় দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সকালে বিভিন্ন মন্দিরে মণ্ডপে ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গা দেবীকে মর্তলোকে আহ্বান জানানো হয়েছে এবং বরিশাল নগরীতে 47টি পুজো মণ্ডপ রয়েছে। সেখানে কিন্তু পুরোপুরি গতকাল রাতেই যে প্রস্তুতি সেটি শেষ হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন পূজা অর্চনা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন
মণ্ডপই যারা ভক্তকুল রয়েছে তারা দু একজন যেতে শুরু করেছেন। তবে মন্দির কর্তৃপক্ষ বা মণ্ডপ কর্তৃপক্ষ জানিয়েছে যে সন্ধ্যার পরে থেকেই ভক্তরা দেবী দুর্গার এই মন্দিরগুলোতে আসবেন এবং তার আরাধনা করবেন। এবং এই দুর্গা উৎসবকে সামনে রেখে এবং দুর্গা উৎসবকে সার্বজনীন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পূজা উদযাপন পরিষদ বা যে মণ্ডপ কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে তারা শ্রম দিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে এই উৎসব যাতে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে শেষ হয় এই জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ পুজো উপলক্ষে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে এবং তারা জানিয়েছেন যে মণ্ডপের আশেপাশে যে সড়কগুলো রয়েছে এবং নগরীতে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যাতে যানজটের সৃষ্টি না হয় বা অবৈধ যানবাহন না এসে পড়ে সেই দিকটা তারা কঠোরভাবে দেখবেন, যাতে যারা ভক্তকুল রয়েছে তারা যাতায়াত করতে পারে এবং পুরো মণ্ডপগুলো ঘুরে দেখতে পারে। এবং বরিশাল সিটি কর্পোরেশন ছাড়াও বরিশাল জেলায় 597টি পুজো মণ্ডপ রয়েছে এবং পুজো উদযাপন পরিষদ জানিয়েছে প্রতিটি মণ্ডপেই তারা প্রস্তুতি শেষ করে ফেলেছেন এবং সন্ধ্যার পর থেকে যাতে যারা ভক্তকুল রয়েছে তারা যেতে পারে সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে এবং সব মিলিয়ে আসলে যাতে এই সার্বজনীন উৎসবটি সবাই মিলে উদযাপন করতে পারে সেই দিকটাই খেয়াল রাখা হচ্ছে। সোহার। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজশাহীতে আমাদের আরেক সহকর্মী তারেক মাহমুদ আছেন, তারেকের সঙ্গে কথা বলতে চাই। তারেক, মণ্ডপে ভক্তদের ভিড় কেমন দেখছেন? আজকে তো কেবল পূজা শুরু, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজক কমিটি কি বলছে? সোহার, এখন দুপুরে ভক্তদের তেমন একটা ভিড় নেই, দু একজন ভক্ত আসছেন এবং এসে তারা দর্শন দিয়ে এবং সেখানে যে মণ্ডপগুলো রয়েছে আসছেন, দেখছেন। এবং এই মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু রাজশাহী মহানগরীতে আমি যতটুকু দেখতে পাচ্ছি 12টি থানায় 103টি পূজা মণ্ডপ এবং রাজশাহী জেলায় মোট 9টি উপজেলায় 367টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং অকালবোধন, কল্পরম্ভা, বিহিত পূজার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে মহাষষ্ঠীর অনুষ্ঠান। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। পুরোহিতদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনায় প্রার্থনায় ভক্তরা তারা করবেন মণ্ডপগুলোতে এবং দেবী দুর্গাকে আসন বসন, নৈবেদ্য, পুষ্পমাল্য প্রদান করে ধূপ এবং দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা। রাজশাহীর সাগরপাড়া থেকে শুরু করে এবং আলুপট্টি, কুমারপাড়া বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মহল্লায় যে মণ্ডপে সেটি পূজার কিন্তু কার্যক্রম সেটি চলছে এবং পবিত্র চণ্ডীপাঠ, পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি সেটিও কিন্তু চলছে। এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে 10 ভুজ দেবী দুর্গার যে বোধন, আমন্ত্রণ এবং অধিবাস। এবছর যারা রয়েছেন ভক্তকুল তারা প্রত্যেকটি মণ্ডপে সকাল থেকে আমি দেখছি তাদের ভিড় রয়েছে এবং তারা মণ্ডপ ঘুরে দেখছেন এবং নান্দনিক আলোকসজ্জা, থিম ভিত্তিক বিভিন্নভাবে কিন্তু রাজশাহী মহানগরীতে যে পূজার যে মণ্ডপগুলোতে কার্যক্রম সেটি চলছে। এবং রাজশাহীতে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে কিন্তু সতর্কতার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আরএমপির পক্ষ থেকে তারা জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তার জন্য 3 স্তরের নিরাপত্তা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা কাজ করবেন। এবং সন্ধ্যার পরে আসলে মণ্ডপগুলোতে যে ভক্তকুলের যে আনাগোনা সেটি আরও বাড়বে এবং তারা আসবেন, প্রার্থনা করবেন। সোহার। তারিক, আপনাকে অনেক ধন্যবাদ। বগুড়া শহরে একটি মণ্ডপে 16 ফুট উচ্চতার প্রতিমা তৈরি হয়েছে, যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী মেহরুল সুজন। মণ্ডপে সকাল থেকে ষষ্ঠী পূজা নিয়ে কি আয়োজন দেখছেন এতক্ষণে জানাবেন আমাদের। সোহার, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শহরের চেলোপাড়া এলাকার দুর্জয় ক্লাবের যে মণ্ডপ সেই মণ্ডপটিতে। এবং প্রতি বছর কিন্তু দুর্জয় ক্লাব চেলোপাড়ার এই সংগঠনটি তারা কিন্তু এখানে দুর্গাপূজার আয়োজন করেন এবং প্রতি বছর কিন্তু সোহার তারা একটু ব্যতিক্রম কিছু আয়োজন রাখার চেষ্টা করেন। এবার তারা যে কাজটি একটু ব্যতিক্রম করেছেন এবং তারা একটু চমকপ্রদ করার চেষ্টা করেছেন, দুর্গার যে প্রতিমা, মা দুর্গার যে প্রতিমা সেটি কিন্তু বগুড়ার যে 686টি পূজা মণ্ডপ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ প্রতিমাটি। এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি একটু দেখাই সোহার, সেই দুর্গা প্রতিমাটি যেটি 16 ফিট উচ্চতার কথা বলছেন এখানকার আয়োজকরা। এবং এই চেলোপাড়ার দুর্জয় ক্লাবের মণ্ডপে কিন্তু দশমীর আগ পর্যন্ত মা দুর্গা প্রতিমাটি এখানে কিন্তু
স্থাপিত থাকবে এবং দর্শনার্থীরা এখনও কিন্তু এখানে ধীরে ধীরে আসতে শুরু করছেন। কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছিলাম, যেহেতু আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একটু আয়োজন কিছুটা বিশালতা থাকার কারণে এখানে কিন্তু কাজের আরও কিছুটা বাকি রয়েছে। সেই কাজগুলো কারিগররা শেষ করছেন এবং আয়োজকরা আমাদেরকে যেটি বলেছেন, সন্ধ্যা নাগাদ এখনও কিন্তু দর্শনার্থীরা কিন্তু আসছেন, তারা এখানে এসে তারা কিন্তু এই প্রতিমা দর্শন করছেন এবং আয়োজকরা যেটি বলছেন সোহার, সেটি হচ্ছে সন্ধ্যার পরে মূলত তাদের এই যে কাজটি, অর্থাৎ দুর্গা প্রতিমার এই পুরো মণ্ডপ কারুকার্যময় করার যে কাজটি, সেই কাজের শেষ প্রান্তে তারা রয়েছেন এবং সেটি শেষ হবার পর মোটামুটি সন্ধ্যার পর থেকে রাত যত বাড়বে ততই কিন্তু বগুড়া জেলার এবারের সর্বোচ্চ বা উচ্চতার যে প্রতিমা সেটি কিন্তু দেখতে এখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করবেন, এমনটাই মনে করছেন এই দুর্জয় ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, এবং তারা আশা করছেন দশমী পর্যন্ত সর্বোচ্চ এই মা দুর্গার প্রতিমা দেখতে হাজার হাজার দর্শনার্থী এখানে আসবেন। সোহার। সুজন, আপনাকে অনেক ধন্যবাদ। দেবী দুর্গার কেন 10 হাত, কেনই বা দেবী ত্রিনয়না? হিন্দু পুরাণ মতে দেবালয়ে যখন আসরিক প্রবৃত্তি বেড়ে গিয়েছিল, দেবতাদের শান্তি বিনষ্ট হচ্ছিল, সে সময় আবির্ভাব হয় এই পরম শক্তির। 10 দিক থেকে আক্রমণ করে অসুরকে বধ করেছিলেন দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী রূপে যার আবির্ভাব, 10 হাতের শক্তিতে বধ করেছিলেন অশুভ শক্তিকে। ভক্তদের বিশ্বাস, মর্তে দেবীর আগমনে কেটে যাবে সব সংকট। মহালয়ার পুণ্যতিথিতেই আহ্বান জানানো হয়, জাগো দুর্গা জাগো 10 প্রহরণ ধারিণী। প্রহরণ অর্থ হাতিয়ার, অর্থাৎ 10 হাতে সুসজ্জিত 10টি অস্ত্র নিয়ে অপশক্তির বিনাশ করেছিলেন দশভুজা। হিন্দু পুরাণ মতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার মিলিত ত্রিশক্তি থেকে প্রতীয়মান হয়েছিলেন দুর্গা। 10 দিক থেকে মহিষাসুরকে আক্রমণ করার উদ্দেশ্যে দেবীর 10টি হাত সৃষ্টি হয়। ব্রহ্মা বর দেন যে কোনো পুরুষই তোমার সাথে যুদ্ধে পারবে না বা তোমাকে মারতে পারবে না। তখন তিনি অপার শক্তি নিয়ে দেবতাদের উপর অত্যাচার শুরু করেন, স্বর্গরাজ্য থেকেও পর্যন্ত তাদেরকে বিতাড়িত করেন। দুর্গার বাম হাতে আছে জাগরণের প্রতীক শঙ্খ, যা থেকে জগতের সমস্ত প্রাণের সৃষ্টি। ডান হাতে আছে সুদর্শন চক্র, এটি দৃঢ়তা আর ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ। এক হাতে আছে মহাপ্রীতি ও আনুগত্যের প্রতীক গদা বা কালদণ্ড। ধর্মরাজ যম অসুর নিধন যজ্ঞে এই অস্ত্র দান করেছিলেন, আর পদ্ম, অক্ষমালা, কমণ্ডলু প্রদান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এছাড়া মহামায়ার হাতে সজ্জিত খড়গ হল মুক্তির পথ। এই খড়গ সর্বদা উদ্যত অভয় প্রদানকারী। যখন মহিষাসুর স্বর্গরাজ্য দখল করলেন, তখন কোনো একক দেবতার পক্ষে তাকে পরাজিত করা সম্ভব না। তখন সমস্ত দেবতা মিলে এই দেবীকে তাদের শক্তি দ্বারা এই দেবীর রূপ আবির্ভূত হলো। ঐক্যবদ্ধভাবে আসরিক শক্তিকে দমন করার যে প্রতীক, সেটা দশভুজার একটি প্রতীক। এক হাতে থাকে তীর ধনুক। দেবরাজ ইন্দ্র দেবী দুর্গাকে দিয়েছিলেন বজ্র, আর নাগরাজের দেয়া সর্প বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক। মহাদেব দুর্গাকে দিয়েছিলেন ত্রিশূল, যা ধর্ম, অহংকার ও অন্ধকারের মতো 3টি গুণের সমন্বয় এবং অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক। দেবতাদের আশীর্বাদ স্বরূপ এক একটা হাত তৈরি হয়েছিল। এক এক হাতে দেখেন এক একটা দেবতার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। ত্রিনয়না দেবী দুর্গা, দেবীর তৃতীয় চক্ষুটি হল জ্ঞানের প্রতীক। প্রত্যেক মানুষই ত্রিনয়ন, কিন্তু একটি নয়ন আমাদের দেখা যায় না। দক্ষিণ নেত্র, বাম নেত্র, ঊর্ধ্ব নেত্র অথবা জ্ঞান নেত্র। যে দেবতাদের ত্রিনয়ন দেখা যায়, কারণ দেবতা তো সাধারণ মনুষ্য নয়। বিশ্বকর্মা প্রদান করেন দুর্ভেদ্য কবচ, কুণ্ডল ও অক্ষয় বস্ত্র, আর হিমালয় তাকে দেন বাহনদেব সিংহ। এছাড়া দেবতারা দেবীকে অলংকার প্রদান করেন। সবকিছু মিলিয়ে দেবী হয়ে ওঠেন অপার রূপের প্রতীক। দেবতাদের মিলিত তেজ আর শক্তিতে দেবী দুর্গা হয়ে ওঠেন বলিয়ান। দেবীর আরাধনায় সকল অপশক্তির বিনাশ হবে, এমনটি মনে করেন শাস্ত্রজ্ঞরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। টাঙ্গাইলে গ্যাস সঞ্চালনের মূল পাইপ ফেটে যাওয়ায় 14,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় ঘটনা ঘটে। টাঙ্গাইল তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সঞ্চালনের লাইনের মূল পাইপটি ফেটে যায়।
এতে শহরের প্রায় 14,000 গ্রাহক ও 15টি সিএনজি স্টেশন সহ সকল কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় 2 লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ করছেন শ্রমিকরা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিল, দুর্ঘটনার পর সেটি সরানোর কাজ চলছে। গ্যাসের লাইন লিক হয়ে আমাদের খুঁটির গোড়াতে স্পার্ক করে আগুন ধরছে। আমাদের এখানে সার্কিট আছে হলো 33 কেবি লাইন। এই 33 কেবি লাইনের ঝুঁকিপূর্ণ কারণে অপসারণ করে আমরা পাশে আরেকটা নতুন খুঁটি স্থাপন করব। উপরে থেকে আগুনের কয়েকটা লিলিহা পড়লো, পড়ার পরে তখন নিচে থেকে এরকম ভাবে পানি, ওই যে এটা দেখতেছেন, মার্কটা দেখছেন, রড, দ্বিতীয় রড, ওই পর্যন্ত স্টেপ বাই বলে উঠতেছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, আপনি এর আগের সংবাদেও জানাচ্ছিলেন যে লাইনটি যে ফেটে গেছে এবং অনেকক্ষণ হয়েছে, তারপরেও এখন পর্যন্ত মেরামত কাজ শুরু হয়নি। তা কি শুরু হয়েছে বা শুরু হওয়ার কোনো খবর কি পাওয়া গেছে কিনা? নাবিলা সোহার, আমি এই মুহূর্তে রাবড়া বাইপাসের যে শিবপুর এলাকা রয়েছে সেই এলাকাতে রয়েছে, যেখানে গ্যাসের লাইনটি ফেটে গিয়েছে এবং ফেটে যাওয়ার পরপরই কিন্তু টাঙ্গাইল শহরের যে গ্রাহকদের বিদ্যুৎ গ্যাসের লাইন এবং বাকি যে সিএনজি পাম্প এবং কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি টাঙ্গাইলের চন্ডারে যিনি সহকারী প্রকৌশলী আব্দুল আলিম, তার সাথে কথা বলেছি। তিনি এখানে উপস্থিত হয়েছিলেন গ্যাসের প্রকৌশলী। তিনি যেটা জানিয়েছেন যে টাঙ্গাইল শহরে যে গ্যাসের সরবরাহ সেটি তারা বাইপাস করে দেওয়ার চেষ্টা করছেন এবং যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেই সিএনজি পাম্পগুলোর হচ্ছে যে করটিয়া থেকে পুংলি পর্যন্ত এই কয়েকটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, বাকিগুলো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ চালু হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে যেহেতু গ্যাসের লাইন এবং খুঁটির কাজ এখন পর্যন্ত বিদ্যুৎ অফিস থেকে পল্লী বিদ্যুতের অফিসের লোকজন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রায় আর 1 ঘন্টা নাগাদ তারা কাজ করতে পারলেই হয়তো বা আগামী 1 ঘন্টা পর বিদ্যুৎ অফিসের যে পল্লী বিদ্যুতের 3টি উপজেলাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, তারা কিন্তু গ্রাহকরা বিদ্যুৎ পেয়ে যাবে, এমনটি জানিয়েছেন পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে হয়তো বা এই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে না, কালকে সকাল থেকে হয়তো বা পুরোপুরি স্বাভাবিক হবে, এমনটি জানিয়েছেন উপপ্রকৌশলী সোহার। শামীম জানাচ্ছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। মেহেরপুরের গাংনীতে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। গেল 8 মাসে শনাক্ত হয়েছে প্রায় 450 রোগী। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশুকে নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে কার্যকরী পদক্ষেপ আর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করার পেছনে জনবল সংকটকে দায়ী করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মেহেরপুর গাংনীর বেদবাড়িয়া গ্রামের কামরুল সালেহা দম্পতি সম্প্রতি নিজেদের পোষা ছাগল অসুস্থ হলে জবাই করেন তারা। মাংস কাটার সময় কাকতালীয়ভাবে দুজনেরই 2টি আঙুলের কিছু অংশ কেটে যায়। পরে সেই ক্ষতস্থানে তৈরি হয় ঘা। পল্লী চিকিৎসকের পরামর্শে উন্নতি না হওয়ায় যান সদর হাসপাতালে। সেখানেই জানতে পারেন অ্যানথ্রাক্সে আক্রান্তের কথা। আরে একটু বুতা নাইলো নাকি সাইরি 2 দিন গাছ খাইতে আসুন, পেঁচা করলো না করি। তারপরে দিন ধরেন আমি আস্তে আস্তে বাড়িতে খাওয়া দাওয়া করি, নৌক আমার সাটে যায়, খাওয়ার পরে একটু কমেছে, এখন ভালোই আছি। কামরুল সালেহার মতো উপজেলার আরো কয়েকটি গ্রামে এই প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া এবং এর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হলেও অনেকেই জানেন না এর ভয়াবহতা। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ না থাকায় বাড়ছে অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা। যখন 1 লাখ 1.5 লাখ টাকা দামের গরু, তখন তো আর ফেলে দেওয়া যায় না, তখন তো হয়েছে জবাই করে দেয়। গোশত যদি খাওয়া যায় তখন অনেকজন অসুস্থ হয়ে যায়। ডাক্তাররা গ্রামে আসবে, সেই বিষয়ে কথা বলবে, জানবে, খোঁজ খবর নেবে, কিন্তু এগুলো কেউ করে না। আবার ওষুধ কিনতে গেলে ওষুধের প্রচুর দাম। মানুষও কিন্তু আমরা আতঙ্ক হয়ে আছি যে এরকম একটা রোগ কেন আমাদের ছড়াইছে। সচেতনতার পাশাপাশি আক্রান্তদের দ্রুত সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অ্যানথ্রাক্স আমাদের শরীরের ভিতরে, আমাদের অন্ত্রে, ইন্টেস্টাইন যেটা আর কি, পাকস্থলী বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তখন কিন্তু আর এটা সহজে সারবে না, তখন এটা আমাদের দেখা যাচ্ছে ডেথ রেট কিন্তু 100%।
জনবল সংকটের কারণে অসুস্থ পশুর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণীগুলা থেকে আমরা যদি অ্যানথ্রাক্স কন্ট্রোল করতে চাই আমাদের 85% বা 85% প্রাণীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যেটা বর্তমান আমার যে সক্ষমতা এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। সিভিল সার্জন জানান অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সহকারী যারা ফিল্ড স্টাফ আছে তাদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে, দ্রুত যেন চিকিৎসা নেয় এবং এইটা যেন কোনোভাবেই জবাই না করে, মার্কেটে যেন কোনোভাবেই তার বস্তু বিক্রি না হয় সেটা বলা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের প্রথম 8 মাসে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা 427 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নরসিংদীতে বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও ডাক্তার নার্সদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে নরসিংদী প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন, অংশ নেন ক্লিনিক মালিক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা দাবি করেন, গত 1 বছরে জেলায় অর্ধশত বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভাঙচুর চালানো হয়েছে। রোগীর স্বজনদের ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ রোধে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা। বাস মালিকদের ধর্মঘটে তৃতীয় দিনের মতো আজও বন্ধ রয়েছে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসের চলাচল। সকাল থেকে সব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে আপত্তি জানান মালিকরা। এর পরপরই ডাকা হয় ধর্মঘট। 3 যুগের আগের ভয়াবহ বন্যার সড়কে সৃষ্টি গর্ত এখনও ভোগাচ্ছে শেরপুর সদরের অন্তত 30,000 মানুষের। সড়কের মাঝে বিশাল সে গর্ত এখন রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। এই দীর্ঘদিনেও এই অংশে স্থায়ী সংস্কার বা ব্রিজ নির্মাণ করা হয়নি, ফলাফল জনদুর্ভোগ চরমে। এভাবেই হাঁটু কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হয় অন্তত 7 গ্রামের মানুষকে, অথচ এটি কোনো ডোবা বা জলাশয় নয়। 3 যুগ আগে 88-র ভয়াবহ বন্যায় শেরপুর সদরের টাকিমারি ও ভাগলগড় গ্রামের মাঝামাঝি সংযোগ সড়কে সৃষ্টি হওয়া বিশাল গর্ত এখনও ভোগাচ্ছে হরিণধরা, জঙ্গলদি সহ এই কয়েক গ্রামের অন্তত 30,000 মানুষকে। 7 কিলোমিটার সড়ক, পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই, যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই, অথচ চরাঞ্চলে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের অংশ। ফলাফল চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য বহন থেকে গ্রামীণ ব্যবসা বাণিজ্য সবই বিপর্যস্ত। এই কোর্টটা আমরা ছোটকাল থেকেই দেখতেছি এরকম পানি জলাবদ্ধ। এখানে আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের সদরের এমপি ছিল, উনি এখানে আসছে, বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি পর্যন্ত আমরা দেখছি। অসুস্থ লোকজন আসলে মেডিকেলে যাওয়ার জন্য সময় মতো গাড়ি নাই, তো নাই সময় মতো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। দলের ইয়ের জন্য, এই পার্টিগত রাজনীতিকের জন্য আমাদের এই আস্থা হয় না। এমন বেহাল রাস্তা পার হয়ে গ্রামগুলোতে বিয়ের সম্পর্ক করতেও আগ্রহী নয় কেউ, তাই সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হয় গ্রামবাসীদের। সমাধানের জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন বারবার ধর্ণা দিয়েও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। রাস্তাঘাট নাই, আমরা ছেলে মেয়ে বিয়ে দিতে পারতাছি না, বিয়ে আয়ে ঘুরি গেতাছে, আমরা পানির জ্বালাই আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না। কত নেতা খেতাই আইলো, কত অভিযান আইলো, কেউ খালি প্রতিশ্রুতি দিয়ে করে দিম, এই ভোগান্তি তো আর জনগণের আর উদ্ধার করে না। সামান্য একটু কালভার্ট বা কোনো একটা ব্রিজ করে দিলেই একটু ভোগান্তি থেকে আমরা ছাড়তে পারি। তবে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, জনদুর্ভোগ কমাতে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে এলজিইডিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এখানে একটি ব্রিজ নির্মাণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা আশা করি এখানে একটি ব্রিজ নির্মাণ হবে। ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর যে চলাচলের যে সমস্যাটা সেটা দূরীভূত হয়ে যাবে। স্থানীয় প্রশাসনের মতে এই অংশে 50 মিটারের একটি ব্রিজ নির্মাণ করলেই যাতায়াত সংকটের সমাধান সম্ভব।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 18টি বসতঘর। এই ঘটনায় রফিকুল্লাহ রহমান নামে একজন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে উপজেলার কলাবাগান এলাকার তোফাজ্জলের ভাড়া বাসায় দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল্লাহ ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, সকাল 9টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন রফিকুল্লাহ। তার মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার জন্য সাহায্য তুলতে যাওয়া 3 জনকে মারধর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। শনিবার দুপুরে উপজেলার বৌদ্ধবেলগড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চলনবিল আল জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ নিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন আনোয়ার, রফিকুল ও মামুন নামে 3 জন। এ সময় তারা মাদ্রাসার নামে টাকা তুলে প্রতারণা করছে বলে অভিযোগ তোলে স্থানীয়রা কয়েকজন বখাটে। এক পর্যায়ে তাদের মারধর করে মাথার চুল কেটে দেয়। তাদের কাছে থাকা 5,000 টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। এই ঘটনায় শনিবার রাতেই মামলা করেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অবস্থান সিকিম আর নেপাল সীমান্তে। খুব ভালোভাবে দেখতে অনেকে যান দার্জিলিং। বোঝার বাকি নেই বলছি কাঞ্চনজঙ্ঘার কথা। তবে সে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেও। এবারও আবহাওয়া ভালো থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা। তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। যখন ভোরের আলো চুইয়ে পড়ে ধানের ডগায়, তখন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে শোনে পাহাড়ের গল্প। পর্বত সেই ভারতের সিকিম আর নেপালে। সূর্য যখন আলতো করে তার প্রথম কিরণ ফেলতে শুরু করে, তখন খুব দূরে যেন মেঘের সীমানা ছাড়িয়ে উকি দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। কখনো সাদা গোলাপি, আবার কখনো রক্তরাঙা আভায় ধরা দেয় বরফ চূড়া। আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ে তেঁতুলিয়া থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আসলে অপূর্ব একটা দৃশ্য। হয়তো এই দৃশ্যটা দেখতে গেলে সকাল কিংবা বিকাল হলে আরও সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যেত। পরিষ্কার আকাশে আমাদের উল্টা পাশে ভারতের বর্ডার জুড়ে নেপালের যে কাঞ্চনজঙ্ঘা, সেই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। হেমন্ত আর শীতের মাঝামাঝি কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় সীমান্ত এলাকা থেকে, যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা। এই সময়টা অনেক লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে। আমিও রংপুর থেকে এসেছি, সদর রংপুর থেকে এসেছি। আমি কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে দেখলাম। সোনালী সূর্যের রূপালী যে প্রতিফলনটা, ওটা একেবারে ক্লিয়ারলি ভিজিবল ছিল। আবাসন থেকে শুরু করে এখানে আসা পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসনের মেন কনসার্ন যেটা হচ্ছে তাদের নিরাপত্তা, আবাসন, এই বিষয়গুলো নিশ্চিত করা। এই নিশ্চিত করার জন্য আমরা সুন্দর পরিকল্পনা মাফিক কিছু কাজ হাতে নিয়েছি। বেশিরভাগটাই বাস্তবায়ন হয়ে গেছে। 2-1 সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে, এর মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। তেঁতুলিয়া ছাড়াও উত্তরের কয়েকটি জায়গা থেকে বছরের এই সময় দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন।